নমস্কার। আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আবার আগের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনের সঙ্গে এই প্রতিবেদনের খুব একটা মিল আপনি পাবেন না। আমার এই পর্বের প্রতিবেদনের মূল বিষয় বাংলাদেশে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আবেদন থাকবে। প্রতিবেদনটি দেখে নিশ্চিতভাবেই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। প্রিয় দর্শক, আসি প্রতিবেদনের মূল বিষয়ে। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ চলছে এক চরম অগণতান্ত্রিক অমানবিক অত্যাচার চলছে সে দেশের সংখ্যালঘু মানুষদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে নেমে এসেছে এক চরম অমানবিক অত্যাচার। হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এরকম একটি অবস্থায় সে দেশের ধর্মপ্রাণ হিন্দু মানুষদের উপরে আক্রমণ করা হচ্ছে। সে দেশের ইসকনের প্রভু চিন্ময় প্রভুকে জেলে বন্দি করা হয়েছে, এখনো পর্যন্ত তার জামিন দেওয়া হয়নি। এই অত্যাচার, এই বিষয়ে সে দেশের তদারকি হচ্ছে ইউনূস নেতৃত্বাধীন যে সরকার এক চরম অমানবিক উদাসীন মনোভাব নিয়ে চলছে বলেই ধরে নেওয়া হচ্ছে। এই চরম উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সেই দেশের অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এক চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এই বিষয়ে আমাদের দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমরা যথেষ্ট উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছি। মানসিক অবস্থা আমাদেরও অতটা ভালো নেই, কারণ আমরাও মনে করছি এই বুঝি আবার নতুন কোনো আক্রমণের শিকার হলেন সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু মানুষেরা। আহ, এই বিষয় নিয়ে আমাদের দেশের বহু রাজনৈতিক দল তারাও পথে নেমেছেন। ভারত সরকার এর তীব্র নিন্দা করেছেন এবং অতি দ্রুত এই অত্যাচার বন্ধ করবার আবেদন জানিয়েছেন। এই বিষয় নিয়ে পথে নেমেছেন অন্যান্য রাজনৈতিক দলের মতো বামপন্থী রাজনৈতিক দলেরও পথে নেমেছেন। বামপন্থীদের মধ্যে অন্যতম দল সিপিআইএমও তারাও পথে নেমেছেন এর প্রতিবাদ জানিয়ে। অবিলম্বে অত্যাচার বন্ধ করবার দাবিতে সিপিআইএম পার্টিও পথে নেমেছে, আমরা দেখেছি। কিন্তু আশ্চর্যজনকভাবে এক নীরবতা অবলম্বন করছে বলেই রাজনৈতিক মহলের একটি অংশের মনে করছেন, সেটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা বহুবার দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে তারা পথে নেমেছেন। আরজি করের বিষয় নিয়ে দেখেছিলাম পথে নামতে শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জিকে। এই বিষয়ে দেখলাম এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা করা হয়নি বলেই এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। এই বিষয় নিয়ে এই যে সরকারের বা রাজ্যের শাসক দলের অবস্থান নিয়ে যে একটি প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, সেই বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। এখান তার মতামত জানতে চেয়েছিলাম এই শাসক দলের প্রকার নীরবতার ভূমিকার জন্য। তার মতামত জানার চেষ্টা করেছিলাম, নিশ্চিতভাবে তিনি মতামত দিয়েছেন। আসুন শুনি অধ্যাপক ঝন্টু বড়াই তিনি কি বললেন পশ্চিমবঙ্গের শাসক দলের নীরবতার বিষয় নিয়ে। প্রিন্স মন্ডল কথা বলছি। হ্যাঁ, বলুন। বলছি স্যার, এই বাংলাদেশ প্রসঙ্গে মমতা হুম। ব্যানার্জি বললেন যে ভারত সরকারকে উচিত শান্তি বাহিনী পাঠাবার জন্য। কিন্তু এর আগে বহু ক্ষেত্রে দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী হিসাবে আহ, একাধিক ক্ষেত্রে তিনি পথে নেমেছিলেন। আরজিকরের ঘটনার ক্ষেত্রেও দেখেছিলাম তিনি পথে নেমেছিলেন, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে এখন তাকে পথে নামতে দেখলাম না, অথচ বিজেপি বামপন্থীরা পথে নেমেছেন। তাহলে তিনি কেন নামছেন না? না, প্রথমে আপনাকে পরিষ্কার বলে বলি, মমতা ব্যানার্জি ধর্মেও আছে, জিরাফেও আছে। হুম, আপনি এই কথাটা হেডলাইন করতেই পারেন। হুম, হুম, আমি কেন বলছি দেখুন, জাস্ট এই 13টা 13.5টা বছর উনি ক্ষমতায়, হুম, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, মানে এপার বাংলার, হুম, যেখানে আমরা কোনোদিনও এই কথাগুলো বলবো চ্যানেলে যে আমি মুসলিম, তুমি হিন্দু, তোমার দাঙ্গা লেগেছে, এই শব্দবন্ধগুলো আমাদের জীবনে ছিল না কোনোদিন। হুম, আমাদের জীবনে শব্দবন্ধগুলো ছিল না যে হিন্দুদের বিজয়া দশমীর দিন, ঠাকুর বিসর্জনের দিন যদি মুসলিম প্রতিবেশী মুসলিমের একটি পরব পড়ে যায়, তাহলে হিন্দুদের ওই অনুষ্ঠানটি সরকার বন্ধ করে দেবে, এই লজিকে পিছিয়ে দেবে যে দাঙ্গা লাগতে পারে। এটা ছিল না। ঠিক। আমাদের আজানো হতো, ভাসানো হতো। এই যে ধর্মের সুশ্রুরি দিয়ে, এক ধর্মের সুশ্রুরি দিয়ে মমতা ব্যানার্জিরা
মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে এই যে একটা এমন পরিস্থিতি তৈরি করলো, যে পরিস্থিতিতে 33% একটা জনসংখ্যা, একটা ধর্মীয় জনসংখ্যা, যাদেরকে তিনি দুধেল গাই বলেন, কোরআনকোর দুধেল গাই বলে পরিষ্কার সবার সামনে ছোট করেন, অসম্মানিত করেন, তাদেরকে ভোট ব্যাংক ছাড়া কিছু ভাবেন না, তাদের ভোট ব্যাংকের স্বার্থে যেভাবে একটা ইমব্যালেন্সের খেলা চালাচ্ছেন, সাম্প্রদায়িক খেলা, ধর্মীয় মেরুকরণের খেলা, সেটাই তো অন্য কারণ। তা না হলে দেখুন যে উনি শান্তি বাহিনীর কথা বললেন, দীর্ঘদিনের তিনি ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের প্রবীণ পলিটিশিয়ান। তিনি জানেন শান্তি বাহিনী চাইতে গেলে যে দেশ উপদ্রুত তার সরকার চায়, কোনোদিন অন্য কোনো সরকার বা অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ইস্যু থেকে শান্তি বাহিনী চাওয়া যায় না। এটা প্রথম কথা, কতগুলো মানতে হয়, আমাদেরকে মডেল কোড মানতে হয় সারা পৃথিবীতে। আচ্ছা, আদপে এই যে কথাটা উনি বললেন, তার কারণ 33% যে মুসলিম ভোটটাকে তিনি ভাবেন তার ঘরের সম্পত্তি, সেই ভোটে তো থামা বসছে আস্তে আস্তে। বিভিন্ন আইএসএফ বলুন, বামেরা বলুন, ইভেন ধর্মপ্রাণ স্বাধীন মুক্তমনা বাংলার অজস্র মুসলিম সমাজও কিন্তু বুঝতে পারছে যে তারা শুধু ভোট ব্যাংক, আর কিচ্ছু না মমতার কাছে। ফলে এই ভোটটা সরে যেতে পারে, কনসলিডেটেডলি তার মমতার থেকে সুইপ করতে পারে, 1-2% সরে যেতে পারে। 26-এ কি হবে তাহলে, ত্রাহি ত্রাহি রব। তার থেকে কিন্তু এবার যেভাবে রাস্তায় নেমেছে হিন্দুদের এই নির্যাতন নিয়ে ওপার বাংলার সনাতনীদের, এবং বামেরাও নেমেছেন, এতে উনি কিন্তু প্রহর গুনছেন ভয়ের, তাই ওটা বললেন। এবার ওটা বলার পরে আপনি খেয়াল করে দেখবেন, যেদিন বললেন যথারীতি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, বাংলাদেশের মৌলবাদী একটা বড় অংশ যে মমতাকে তাদের ভারতের ক্ষমতায় আসীন করার স্বপ্ন দেখেন দিবারাত, এই মৌলবাদীরা যখন তার মুন্ডুপাত করছে চ্যানেলে, তিনি ইউটার্ন করলেন বিকালবেলা। ইউটার্ন করে যেটা তিনি কোনোদিন করেননি সেটা ডিক্লেয়ার করে বসলেন কি, 6 তারিখ, ডিসেম্বর 6 তারিখ, অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের সেই দিনটাতে তিনি সংহতি যাত্রা করবেন। আমি বলছি যে একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেতা, বহুদলীয় ব্যবস্থায় শাসকের যেখানে ভূমিকা থাকে, বিরোধীদেরও সমান ভূমিকা বা বেশি ভূমিকা থাকে। তিনি ওপার বাংলায় অজস্র সনাতনী সহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে যে অমানবিক অকথিত অত্যাচার হচ্ছে, তাদের নিয়ে একটা কথা বললেন না। যিনি 3 তালাক নিয়ে কথা বলেন, যিনি রোহিঙ্গা, ভারতের অভ্যন্তরীণ সেন্ট্রাল গভর্নমেন্টের একান্তই নিজস্ব ইস্যু নিয়ে তিনি কথা বলেন, 3 তালাক নিয়ে তার দলের সাংসদরা কলকাতার রাজপথ কাঁপিয়ে দেয়, সেই তিনি রেসপন্সিবল বিরোধী নেত্রী, তিনি একটা কথা বলেননি, এবং একটা মিছিলও দুরস্ত। আমি বলছি কাল উনি সংগতি মিছিল করবেন। এই যে ব্যালেন্স করা বলে ফেলে, তো এখানকার যে একটা ব্যাপক ব্যবস্থাকে তিনি ইয়ে করেছেন, যে মৌলবাদী শক্তিটা এ বাংলায় দুধে ভাতে 13.5 বছর ধরে বেড়ে উঠছে। এ বাংলায় যেই মৌলবাদী গোষ্ঠী ফালাকাটায় শঙ্খ বাজাতে দেয় না একটা সম্প্রদায়ের লোককে, দুর্গাপূজার দিন ভেঙে ফেলে মূর্তি, বিভিন্ন জায়গায় যে প্রতিদিন মানে নামে অনামে যে গোষ্ঠী দ্বন্দ্বটা হচ্ছে, গোষ্ঠী সংঘর্ষটা হচ্ছে, একটা গোষ্ঠী হামলা করছে, সেটা তো পুরোপুরি তৃণমূলের সরকারি পলিসির পার্ট। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হয় না। ইভেন তার দলের যে ক্যাবিনেট তো আমি মাঝে মধ্যে ক্যাবিনেটের সিদ্দিকুল্লাহ, ফিয়াদ হাকিম, আর ওই যে ভরতপুরের কি নাম যেন একজন বিধায়ক হুমায়ুন কবির, এদের দিকে তো আমার মনে হয় এটা যে ইউনিট সরকারের ক্যাবিনেটের ছদ্ম ক্যাবিনেট, এটা তাদেরই ক্যাবিনেট চলছে বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে। তা না হলে ডিসিপ্লিনারি কমিটি বানিয়েছেন তিনি 3 সদস্যের। তিনি বলেছেন প্রকাশ্যে তার ক্যাবিনেটের কেউ বা তার দলের কেউ কথা বলবেন না, কোনো মুখ খুলবেন না। তারপরে সিদ্দিকুল্লাহ সাহেব, ফিয়াদ হাকিম সাহেব, তারপরে হুমায়ুন কবিরদের বুকের পাতায় কত ক্ষমতা থাকতে পারে যে তারা মমতা ব্যানার্জির কথাকে অমান্য করে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। ইউনিসের নিজস্ব বক্তব্যের কপি পেস্ট সিদ্দিকুল্লাহ এপারে বলছেন, ওপারে নাকি হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, ইউনিশ সরকার নাকি খুব ভালো। যেখানে ব্রিটেনের পার্লামেন্টে এটা নিয়ে ধিক্কার হচ্ছে, আমেরিকার সেনেটে ধিক্কার হয়েছে, বিকৃত হয়েছে। আমি বলছি যে এই যে ব্যাপারটা কেন, তার কারণ মমতা ব্যানার্জিরা যে সেকুলারিজমটাকে চাষ করে, সেই সেকুলারিজমটার অর্থ হচ্ছে আপনি বাংলাদেশের সিঙ্গুলারিস্টিক স্টেট তৈরি করতে আমি সমর্থন করব, বাট ইন্ডিয়াতে সাম্যবাদী সমন্বয় গোষ্ঠীর প্লুরালিস্টিক স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ কনসেপ্টটা ভারতে রাখবো। এই যে ধর্মনিরপেক্ষতা, যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো হয়তো এই ধর্মনিরপেক্ষতা নিয়েই হয়তো একটা কবিতা লিখে বলতেন যে ধর্মনিরপেক্ষতার নামের রাজনীতি
যাকে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই মমতা ব্যানার্জিরা সেই আদর্শে আদর্শায়িত। তা না হলে ধর্মনিরপেক্ষতার নামে যে একটা শ্রেণীকে যেভাবে তোষণ করা হচ্ছে, আমি স্পেসিফিক বলছি তোষণ, নাহলে বুঝুন উনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, অথচ উনি ধর্মের ভিত্তিতে এই যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে ঘটনা হচ্ছে সেটাকেও মানেন। আচ্ছা উনি ধর্মনিরপেক্ষতা মানেন, আবার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানেন। আচ্ছা উনি ধর্মনিরপেক্ষতা মানেন, ধর্মের ভিত্তিতে এই যে জামায়াতে উলেমা হিন্দের যে নেতা, তিনি তৃণমূলের নেতা নয়, তাকে তিনি ক্যাবিনেটের বড় পদে বসান। এই যে দ্বিচারিতাটা, এই দ্বিচারিতাটা কিন্তু ভয়ানক। আমি এই জন্যই আপনাকে বলছি, এ যেন 46-এর সেই যে অবিভক্ত বাংলা সোহরাবর্দী সরকারের দ্বিতীয় সংস্করণ মমতা ব্যানার্জির সরকার। তা না হলে আজকে এই ঘটনাগুলো, আচ্ছা বলুন তো, আপনার আমার ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি যে কাণ্ডগুলো করছে, এই যে আপনি মুয়াজ্জিন ভাতা দেয়, মুয়াজ্জিন ভাতা দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছে, এই ভাতাগুলো কি তার দেওয়ার রাইট আছে ভোট ব্যাংকের স্বার্থে? আমি বলছি এটা ধর্মনিরপেক্ষ স্টেট। এই ধর্মনিরপেক্ষ স্টেটে কি আমার অধিকার নেই কিছু বলার? আমি বলছি যে এই মমতা ব্যানার্জি আজকের নয়, আপনার কোনো খেয়াল আছে তপন শিকদার তার রাজনৈতিক কেরিয়ার যাদের পিঠে পা রেখে তিনি বড় হয়েছেন, রাজনীতির এই ময়দানে এসছেন, সে তাদের মধ্যে একজন তপন শিকদার, বিজেপির প্রাক্তন ছিলেন এমপি রাজ্য থেকে। তিনি দিল্লিতে যখন মারা যান, মমতা ব্যানার্জির টোটাল ক্যাবিনেটের এমপিরা দিল্লিতে সেদিন একটা মালা দিতে যায়নি, পাছে ওনাকে মালা দিলে যদি মুসলিম ভোটটা ওনার থেকে সরে যায়। এইটা হচ্ছে রাজনীতি। এটাকে রাজনীতি বলবেন না এটাকে সাম্প্রদায়িকীকরণ, মেরুকরণ? মমতা ব্যানার্জি মেরুকরণের কম্পালশন থেকে আজকে যে চাষ করছেন, বিষ ফলটা চাষ করছেন, তার ফসল কিন্তু আমরা এর আগে দেখেছি 46-এ সোহরাবর্দীর সময় ডিরেক্ট অ্যাকশন এর মাধ্যমে। আজকে সেটাই কিন্তু রিপিটেশন হচ্ছে বাংলায়। আমরা বাংলাদেশ দেখে দায়িত্বশীল পলিটিক্যাল পার্টি হিসেবে মমতা ব্যানার্জিরা কিছু শেখে না, যে এইটুকু আমরা বুঝতে পেরেছি। আর এখানে এই ঘটনাটা আবার সেটাকে প্রমাণ করলো। আপনি বুঝুন যে একটা দলের এই শৃঙ্খলা কমিটি এত বড় ঘটনা বলছে 30% হিন্দুকে আমরা কেটে বগিরাতে ভাসিয়ে দেবো, তারপরে একটা মমতা ব্যানার্জি প্রেস একটা স্টেটমেন্ট দিয়েছে। ভয়ানক কথা স্যার, ভয়ানক কথা। মানে আপনি ভাবুন ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে এটা কত বড় ঘটনা হতে পারে, যে নুপুর শর্মাকে কি করেছিল, নুপুর শর্মাকে যদি হযরত মোহাম্মদ নিয়ে তিনি যে আপত্তিকর কথাটা বলেছিলেন, আমরা বলছি আমরা প্রতিবাদ করেছিলাম, তার কি আইনি ব্যবস্থাটা তার বিরুদ্ধে কি হয়েছিল আপনি খেয়াল করুন। তারপরে আমি আরো বলছি যে ফিয়াদ হাকিম কলকাতার সর্বোচ্চ পদে বসে আছে, ক্যাবিনেটের সুদীর্ঘ মিনিস্টার, তিনি যখন এইগুলো বলছেন যে ইসলামে না জন্মালে দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি আইন মোড়ে বলেছেন আমি শুনিনি ঘটনাটা। আপনি ভাবছেন কিভাবে তোষণ হতে পারে? এই তোষণের পরিণতি কি হতে পারে, কি পরিণতি হতে পারে? এইটা মমতা ব্যানার্জিরা জানে না। উনি নাকি ইসলামিক হিস্ট্রি নিয়ে পিএইচডি করেছেন, উনি নাকি ভারতবর্ষের ঐতিহাসিক ইয়েগুলো জানেন। তাহলে আজকে উনি জানেন না বাংলা 46 সাহিত্যিক শরৎচন্দ্রের একান্ত লড়াই আমরা বাঁচিয়ে রেখেছিলাম? ঠিক আছে, এটা জানেন না, ভুলে যায়। একটা প্রশ্ন আপনার থেকেই যাচ্ছে, আমার একটা না করলেই নয়, সেটা হচ্ছে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি কিভাবে বাংলাবাসী হিসাবে, স্যার পশ্চিমবঙ্গবাসী হিসাবে কি মনে? আমি বলছি যে জায়গায় আমরা চলে গেছি এই মুহূর্তে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই সরকারকে যদি ইমিডিয়েট এই কারণে গৃহযুদ্ধ তৈরি করার পরিবেশ তৈরি করছে পলিটিক্যাল মদতে, দ্যাট ইজ যে আমরা যেটা বলি ইসলামিক ক্যালিফাট তৈরি করছে মমতা ব্যানার্জি, একটা পলিটিক্যাল প্রজেক্ট তার এটা ক্ষমতা টিকে থাকার জন্য, এটার থেকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একে বিরত করতে আইন প্রয়োগ না করে, আমি বলছি ভবিষ্যতে আমরা থাকবো না, আমাদের সন্তানাদিরা কিন্তু এ বঙ্গে থাকবে না, থাকতে পারবে না। এবং আপনি গ্রাম বাংলার যদি একটু গ্রামীণ সাইড, বর্ডার সাইড গুলো যান, আমি বলছি এটা আমার গল্প নয়, কোনো অপপ্রচার নয়, আপনারা মিডিয়া জগতের লোক খবর নিন। এই 2011 সালে মমতা ক্ষমতায় আসার পরে কত বড় বড় গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, তার বিরুদ্ধে কোনো নেসেসারি স্টেপ মমতা ব্যানার্জি সরকার নেয়নি। নিশ্চুপে দেখেছে এই দেখাটাই কাল হবে। বাংলাদেশে যেটা হয়েছে, শেখ হাসিনা দিনের পর দিন গণতন্ত্রকে ধ্বংস করেছে, তার পরিণামে আজকে মৌলবাদীরা সেই স্পেসটাকে দখল করে নিয়ে আজকে যে কাণ্ডটা করছে। একটু আগের খবর, বাংলাদেশে বেছে বেছে হিন্দু অধ্যাপকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে তাদেরকে। এটা হবে বাংলায়, এটা সেন্ট্রাল ইমিডিয়েট ইন্টারফেয়ার করুক, কারণ ভারতবর্ষের সংবিধানে আইন আছে
ধর্মীয় অস্থিরতারও প্রেক্ষাপট কোথাও যদি সেন্ট্রাল মনে করে 355, 356 মতো ধারাগুলো কিন্তু ব্যবহার করতে পারে। হুম। এটা কিন্তু এসে গেছে। নাহলে মমতা ব্যানার্জি 60 নট সিদ্দিকুল্লার এত বড় ঘটনার পরে একদিকে উনি শান্তি সেনা পাঠাতে বলছেন, আরেকদিকে তার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বলছেন বাংলাদেশে কিছুই হচ্ছে না হিন্দুদের বিরুদ্ধে, ওগুলো অপপ্রচার। কোনটা সত্যি তাহলে? কোনটা? অর্থাৎ তিনি কি ধর্মেও আছে? ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার।